টেকনিক ক্লাসে সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে যে দ্বিতীয় অধ্যায়টি রয়েছে অর্থাৎ অস্থির পৃথিবী, এই চ্যাপ্টারের প্রশ্ন এবং তার উত্তর। দেখতে পাচ্ছ এই যে তোমাদের বইয়ে দেখতে পাবে অস্থির পৃথিবী এই চ্যাপ্টারটা রয়েছে। এই চ্যাপ্টারের প্রশ্ন এবং উত্তর তোমাদের করাবো। তোমাদের এর আগে প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে অর্থাৎ পৃথিবীর অন্দরমহল, এই চ্যাপ্টারের প্রশ্ন উত্তর করিয়েছি। তোমরা যারা যারা দেখোনি তাদের জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমরা ইতিমধ্যেই জেনে গেছো তোমাদের এবছর থেকে হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন করা হবে, অর্থাৎ তোমাদের এবছর থেকে পূর্ণমান থাকবে 30। এবং তোমাদের এই যে চ্যাপ্টারটা রয়েছে অস্থির পৃথিবী, এখান থেকে তোমরা বেশি পাবে 3 মার্কসের প্রশ্ন। তোমরা 1, 2 এবং 5 নম্বরের প্রশ্নও পাবে, কিন্তু সবচেয়ে যেটা বেশি পাবে সেটা হচ্ছে 3 মার্কসের প্রশ্ন। তো দেখো তোমাদের এই চ্যাপ্টারে যে প্রশ্নগুলো তোমরা করবে তার উত্তরগুলো এখানে আমি দিয়ে দিয়েছি। আমি যে প্রশ্ন উত্তরগুলো দিচ্ছি সেগুলো যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো, আশা করি এই চ্যাপ্টারের সম্বন্ধে তোমাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে এবং এর বাইরে থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। দেখো প্রথমে যে প্রশ্ন রয়েছে, মহী সঞ্চরণ তত্ত্ব বা কন্টিনেন্টাল ড্রিফট থিওরি এর প্রবক্তা কে? উত্তর লিখবে এই তত্ত্বের প্রবক্তা হচ্ছে আলফ্রেড ওয়েগার। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন রয়েছে প্যানজিয়া কি? উত্তর লিখবে 30 কোটি বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগ একটা বিশাল ভূখণ্ড রূপে অবস্থান করত। এই বিশাল ভূখণ্ডকেই প্যানজিয়া বলে। নেক্সট প্রশ্নে চলে আসছি, প্যানথালাসা কি? 30 কোটি বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগ একটি বিশাল ভূখণ্ড রূপে অবস্থান করত আর এর চারিদিকে ছিল বিশাল মহাসাগর। এই সমগ্র জলভাগকে প্যানথালাসা বলা হয়। নেক্সট প্রশ্ন, মহাদেশীয় ভূত্বক কি নামে পরিচিত? উত্তর সিয়াল নামে পরিচিত, SIAL। এই SIAL এর পুরো কথা যদি তোমরা জানো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। পরের প্রশ্ন, মহাসাগরীয় ভূত্বক কি নামে পরিচিত? উত্তর লিখবে সীমা নামে পরিচিত। এবার দেখো এরপরে তোমাদের যে টেকটনিক প্লেট আছে সেখান থেকে কিছু প্রশ্ন এবং তার উত্তর দেখে নাও। প্রথম প্রশ্ন, পাত সংস্থান তত্ত্বের আবিষ্কার হয় কবে? উত্তর লিখবে 1960-এর দশকে। পরের প্রশ্ন, টেকটনিক প্লেটগুলি কোন স্তরের উপরে ভাসমান? টেকটনিক প্লেটগুলি অ্যাসথেনোস্ফিয়ারের উপর ভাসমান। এখানটা ঠিক করে নেবে, এটা টেকটনিক হবে, ঠিক আছে? এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে। পরের প্রশ্ন দেখো, টেকটনিক প্লেটগুলির সঞ্চরণ ঘটে কেন? উত্তর লিখবে টেকটনিক প্লেটগুলি পিচ্ছিল অ্যাসথেনোস্ফিয়ারের উপর অবস্থান করে। অ্যাসথেনোস্ফিয়ারের পরিচালন স্রোতের জন্য টেকটনিক প্লেটগুলি ধীরে ধীরে সঞ্চরণ করছে। নেক্সট প্রশ্ন, পৃথিবীতে মোট কটি বড় টেকটনিক প্লেট রয়েছে ও কি কি? তো উত্তর লিখবে পৃথিবীতে মোট 7টি বড় টেকটনিক প্লেট বা পাত রয়েছে। এই 7টি বড় পাত হলো ইউরেশীয় পাত, ভারতীয় পাত, উত্তর আমেরিকা পাত, দক্ষিণ আমেরিকা পাত, প্রশান্ত মহাসাগরীয় পাত, আফ্রিকা পাত এবং আন্টার্কটিকা পাত। নেক্সট প্রশ্নে চলে যাব, পৃথিবীতে মোট কটি মাঝারি টেকটনিক প্লেট বা পাত রয়েছে? তো উত্তর লিখবে পৃথিবীতে মোট 8টি মাঝারি টেকটনিক প্লেট রয়েছে, 8টি। এবার 11 নম্বর, পৃথিবীতে মোট কয়টি ছোট টেকটনিক প্লেট রয়েছে? উত্তর লিখবে পৃথিবীতে মোট 20টি ছোট টেকটনিক প্লেট রয়েছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলে রাখি, তোমাদের হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী যে সাজেশন সেটা অলরেডি আমি এই চ্যানেলে দিয়ে দিয়েছি। একটা সেটের সাজেশন অলরেডি দেওয়া হয়ে গেছে, তোমাদের জন্য আরও অনেক কটা সেটের সাজেশন নিয়ে আসা হবে। এছাড়াও তোমাদের যে রায় মার্টিনের বিভিন্ন সাবজেক্টের সলিউশন সেগুলো কিন্তু নিয়ে আসা হয়েছে। আস্তে আস্তে সব কটা সাজেশন নিয়ে আসা হবে। তো এরপরে কোন সাবজেক্টের সাজেশন বা রায় মার্টিনের প্রশ্ন উত্তর চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। কমেন্ট বক্সে তোমাদের নাম এবং বিদ্যালয়ের নাম লিখতে ভুলবে না। পরের প্রশ্ন, পাত সীমানা বা টেকটনিক প্লেট বাউন্ডারিজ, এখান থেকে তোমাদের কিছু প্রশ্ন যে সিলেক্টেড হয়েছে সেগুলো তোমরা দেখে নাও। পাত সীমানা কাকে বলে? কয় প্রকার ও কি কি? উত্তর লিখবে টেকটনিক প্লেট বা পাতগুলি সর্বদা ধীর গতিতে সঞ্চরণশীল।
দুটি পাতের সংযোগ বা সীমারেখাকে পাত সীমানা বলে। পাত সীমানা 3 প্রকার, যথা অপসারী পাত সীমানা, অভিসারী পাত সীমানা এবং নিরপেক্ষ পাত সীমানা। চলে আসবো নেক্সট প্রশ্নে। 13, অপসারী পাত সীমানা কাকে বলে? উত্তর লিখবে যে পাত সীমানা বরাবর টেকটনিক প্লেট দুটি পরস্পর থেকে দূরে সরে যায় তাকে অপসারী পাত সীমানা বলে। নেক্সট 14, অপসারী পাত সীমানায় কি ধরনের ভূমিরূপ গঠিত হয়? উত্তর লিখবে অপসারী পাত সীমানায় ভূমিকম্প, অগ্নুৎপাত স্বাভাবিক ঘটনা। এখানে ভূ অভ্যন্তরের ম্যাগমা হবে, ঠিক আছে, ম্যাগমা ক্রমাগত বেরিয়ে আসে এবং এই ম্যাগমা শীতল ও কঠিন হয়ে নতুন ভূত্বক বা সমুদ্রের তলদেশে তৈলশিরা গঠন করে। পরের প্রশ্ন দেখো, অপসারী পাত সীমানার আরেক নাম কি এবং কেন? উত্তর লিখবে অপসারী পাত সীমানার আরেক নাম গঠনকারী পাত সীমানা। অপসারী পাত সীমানায় নতুন ভূত্বক এবং সমুদ্রের ভেতর সামুদ্রিক শৈলশিরা গঠিত হয়। এই গঠনমূলক প্রভাবের জন্যই অপসারী পাত সীমানার আরেক নাম গঠনকারী পাত সীমানা। নেক্সট প্রশ্ন, অভিসারী পাত সীমানা কাকে বলে? উত্তর লিখবে অনেক সময় দুটি টেকটনিক প্লেট পরস্পরের দিকে অগ্রসর হয় এবং পাতের সংঘর্ষ ঘটে। এইরকম পাত সীমানাকে অভিসারী পাত সীমানা বলে। পরের প্রশ্ন, অভিসারী পাত সীমানায় কি ধরনের ভূমিরূপ গঠিত হয়? উত্তর লিখবে অভিসারী পাত সীমানায় দুটি পরস্পরমুখী পাত সামুদ্রিক হলে, মানে দুটি পরস্পর পাত দুটি যদি সামুদ্রিক হয়, কোনো মহাদেশীয় পাতের কথা বলছে না, দুটি সামুদ্রিক পাত, সে দুটি পাত যদি পরস্পরের দিকে অগ্রসর হয় সেক্ষেত্রে তাদের ওপরের পলি ভাঁজ খেয়ে দ্বীপ ও দ্বীপপুঞ্জ সৃষ্টি হয়। আর পাত দুটির মধ্যে যদি একটি সামুদ্রিক আর একটি মহাদেশীয় পাত হয় সেক্ষেত্রে মাঝের পলি ভাঁজ খেয়ে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়। এইরূপ পাত সীমানায় সমুদ্রের তলদেশের ভাঙন দেখা যায়, অর্থাৎ সমুদ্র খাত সৃষ্টি হয়। আচ্ছা, তোমাদের এই প্রশ্নে যাওয়ার আগে বলে রাখি, কিছু জায়গায় স্পেলিং মিস্টেক আছে, এগুলো তোমরা ঠিক করে নিও, আমি বলে দিচ্ছি, সেটা তোমরা কিন্তু লিখবে। অভিসারী পাত সীমানার আরেক নাম কি এবং কেন? অভিসারী পাত সীমানার আরেক নাম হচ্ছে বিনাশকারী পাত সীমানা। অভিসারী পাত সীমানায় সমুদ্রের তলদেশের বিনাশ বা ভাঙন দেখা যায়, ফলে সমুদ্র খাত সৃষ্টি হয়, তাই অভিসারী পাত সীমানার আরেক নাম বিনাশকারী পাত সীমানা। নেক্সট 19, নিরপেক্ষ পাত সীমানা কাকে বলে? উত্তর লিখবে যখন দুটি টেকটনিক প্লেট পাশাপাশি অগ্রসর হয় সেখানে ভূমিকম্প চ্যুতি সৃষ্টি হয়, কিন্তু এই পাত সীমান্তে পাতের ধ্বংস বা সৃষ্টি কিছুই হয় না। এই ধরনের পাত সীমানাকে নিরপেক্ষ পাত সীমানা বলা হয়, যেমন প্রশান্ত মহাসাগরীয় পাত ও উত্তর আমেরিকা পাত এর সীমানা এর উদাহরণ। নেক্সট দেখো 20 নম্বর, নবীন ভঙ্গিল পর্বত কাকে বলে? উদাহরণ দাও। উত্তর লিখবে 1 থেকে 2.5 কোটি বছর আগে যেসব ভঙ্গিল পর্বতগুলির সৃষ্টি হয়েছে তাদের নবীন ভঙ্গিল পর্বত বলা হয়, যেমন আন্দিজ, হিমালয়, রকি ইত্যাদি। নেক্সট প্রশ্ন, প্রাচীন ভঙ্গিল পর্বত কাকে বলে? উদাহরণ দাও। উত্তর কি লিখবে দেখো, যেসব ভঙ্গিল পর্বতগুলি আজ থেকে 20 কোটি বছরেরও আগে সৃষ্টি হয়েছে সেসব পর্বতগুলিকে প্রাচীন ভঙ্গিল পর্বত বলে, যেমন উড়াল, আরাবল্লী ইত্যাদি। নেক্সট 22, পাত সঞ্চালন আমরা বুঝতে পারি না কেন? উত্তর লিখবে টেকটনিক প্লেটগুলি বিভিন্ন গতিতে অনুভূমিকভাবে সঞ্চালিত হয়, তবে এই চলন এত ধীর আর সুধর্ম সময় ধরে চলে, এটা সুদীর্ঘ হবে, ঠিক আছে, সুদীর্ঘ সময় ধরে চলে যে আমরা বুঝতেই পারি না। প্রশান্ত মহাসাগরীয় পাত বছরে 10 সেন্টিমিটার করে পশ্চিমে সরে যাচ্ছে। নেক্সট, পার্থক্য লেখো অপসারী, অভিসারী ও নিরপেক্ষ পাত সঞ্চালন। দেখো এখানে দেখো আমি তোমাদের পার্থক্য লেখানো আছে, পাত সীমানা, পাতের চলন, প্রভাব, ভূমিরূপ এবং পরস্পর বিপরীতমুখী পাশাপাশি সঞ্চালন, এটা একটু দেখে নেবে, ঠিক আছে, এখানে লেখানো আছে, সুন্দর করে খাতায় টুকে নেবে। দেখো পরবর্তী যে প্রশ্ন, অগ্নুদ্গম বা ভলকানিজম, এখান থেকে যে প্রশ্নগুলো শর্টলিস্ট করা হয়েছে সেগুলো তোমরা দেখে নাও। অগ্নুদ্গম কাকে বলে? উত্তর লিখবে ভূ অভ্যন্তরের গলিত ম্যাগমা, গ্যাস ও জলীয় বাষ্প কোনো ফাটল বা গহ্বরের মধ্যে দিয়ে বিস্ফোরণ সহ যখন প্রচণ্ড জোরে অথবা দৃঢ় গতিতে ভূপৃষ্ঠে বেরিয়ে আসে
সেই প্রক্রিয়াকে অগ্নুদ্গম বলে। নেক্সট প্রশ্ন, জাপানের ফুজিয়ামা কি ধরনের পর্বত? পর্বত হবে। জাপানের ফুজিয়ামা একটি সঞ্চয়জাত বা আগ্নেয় পর্বত। নেক্সট দেখো 26, ভারতের একটি আগ্নেয়গিরির উদাহরণ দাও। উত্তর লিখবে ভারতের একটি আগ্নেয়গিরি হলো ব্যারেন। নেক্সট, কোন কোন ধরনের পাত সীমানায় বিস্ফোরণ ছাড়াই অগ্নুদ্গম ঘটতে থাকে? উত্তর লিখবে অপসারী ও নিরপেক্ষ পাত সীমানায়। নেক্সট, বিদার অগ্নুদ্গম কাকে বলে? তো দেখো এই উত্তরটা কি হবে, আমি আর পড়ছি না, ঠিক আছে? এরপর থেকে আমি আর উত্তরগুলো বেশি পড়ছি না, আমি জাস্ট ডিসপ্লে করে দিচ্ছি, তাহলে ভিডিওটা একটু শর্ট হবে, তোমার দেখতে সুবিধা হবে, তোমরা পজ করে দেখে নিও। পরের প্রশ্ন 29, দাক্ষিণাত্যের মালভূমি কি ধরনের মালভূমি? তার উত্তরটা দেখে নাও, একটি লাভা গঠিত মালভূমি। নেক্সট 30, একটি আকস্মিক অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ দাও। দেখে নাও, অগ্নুদ্গম ও ভূমিকম্প হলো আকস্মিক অন্তর্জাত প্রক্রিয়া। নেক্সট, একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ দাও। সমুদ্র তরঙ্গ ও বায়ু প্রবাহ হলো বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ। নেক্সট, ম্যাগমা বলতে কি বোঝো? উত্তর লিখবে ভূ অভ্যন্তরের গলিত সান্দ্র পদার্থকে ম্যাগমা বলা হয়। 33, লাভা কাকে বলে? উত্তর লিখবে ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে নির্গত হলে তাকে লাভা বলা হয়। নেক্সট, আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ, এখান থেকে যে প্রশ্নগুলো শর্ট লিস্ট করা হয়েছে সেগুলো দেখে নাও। আগ্নেয়গিরি কয় প্রকার ও কি কি? তো সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরি 3 প্রকার, যথা সক্রিয় আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি আর মৃত আগ্নেয়গিরি। নেক্সট প্রশ্ন, সক্রিয় আগ্নেয়গিরি কাকে বলে? উদাহরণ দাও। উত্তর লিখবে যে আগ্নেয়গিরির সৃষ্টি হওয়ার পর থেকে অবিরামভাবে অথবা প্রায়শই অগ্নুৎপাত ঘটিয়ে চলেছে তাদের সক্রিয় আগ্নেয়গিরি বলে, যেমন ইতালির ভিসুভিয়াস ও স্ট্রমলি। 36, সুপ্ত আগ্নেয়গিরি কাকে বলে? উদাহরণ দাও। উত্তর লিখবে যেসব আগ্নেয়গিরি একবার অগ্নুৎপাতের পর দীর্ঘকাল নিষ্ক্রিয় থাকে তাকে সুপ্ত আগ্নেয়গিরি বলে, যেমন ইন্দোনেশিয়ার টাকাতোয়া। 37, মৃত আগ্নেয়গিরি কাকে বলে? উদাহরণ দাও। উত্তর কি লিখবে যেসব আগ্নেয়গিরিগুলো অতি প্রাচীনকালে বিস্ফোরণ ঘটিয়েছে কিন্তু ভবিষ্যতে অগ্নুৎপাতের সম্ভাবনা প্রায় নেই, সেগুলিকে মৃত আগ্নেয়গিরি বলে, যেমন মেক্সিকোর পারকুটিন এবং মায়ানমারের পোপো ইত্যাদি। তোমাদের পরীক্ষায় থাকবে একটি মৃত আগ্নেয়গিরির উদাহরণ দাও, থাকতে পারে, তোমরা সেক্ষেত্রে এই উদাহরণগুলো দিতে পারো। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের ব্যারেন কি ধরনের আগ্নেয়গিরি? উত্তর লিখবে ব্যারেন একটি মৃত আগ্নেয়গিরি। ভারতের ব্যারেন আগ্নেয়গিরিতে 1952 খ্রিস্টাব্দের পর 1991 খ্রিস্টাব্দে আবার অগ্নুৎপাত ঘটে, তারপর থেকে আর অগ্নুৎপাত দেখা যায়নি। নেক্সট, কি? ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি থেকে গাঢ় এক প্রকার লাভা নির্গত হয়, তাই হাওয়াই দ্বীপপুঞ্জের ভাষায় এর নাম আ। এই লাভা দ্রুত খুব বেশি দূর প্রবাহিত হয় না। নেক্সট প্রশ্ন, পা হো হো কি? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের যে সাজেশন প্রশ্ন দিয়েছি তাতেও কিন্তু এই প্রশ্নটি আমি ইনক্লুড করেছি, ঠিক আছে? এর উত্তরটা তোমরা দেখে নিও। নেক্সট প্রশ্ন, ভূমিকম্প থেকে প্রশ্ন রয়েছে, ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো বসবাস করার জন্য ঝুঁকিপূর্ণ কেন? দেখো এর উত্তরটা তোমরা এখানে দেখে নাও, ডিসপ্লে হচ্ছে, আমি আর পড়লাম না। পরের প্রশ্ন, ভূমিকম্পের কারণ লেখো। দেখো প্রাকৃতিক কারণ, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? তারপর কৃত্রিম কারণ, প্রথম প্রাকৃতিক কারণ পয়েন্ট দিবে, তারপর কৃত্রিম কারণ পয়েন্ট দিবে, দিয়ে কৃত্রিম কারণগুলো লিখবে, ঠিক আছে? এইভাবে তোমরা এই প্রশ্ন উত্তর লিখবে। নেক্সট, ভূমিকম্পের কেন্দ্র কাকে বলে? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, ভূপৃষ্ঠের নিচে ভূ অভ্যন্তরে যে স্থান থেকে ভূমিকম্পের উদ্ভব হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র বা ফোকাস বলা হয়। পরের প্রশ্ন, ভূমিকম্পের উপকেন্দ্র কাকে বলে? দেখে নাও উপকেন্দ্র কাকে বলে, এই উত্তরটা তোমরা লিখে দেবে, এপিসেন্টার বা উপকেন্দ্র। নেক্সট, ভূমিকম্পের তরঙ্গ কয় প্রকার ও কি কি? 3 প্রকার তরঙ্গ, প্রাথমিক তরঙ্গ বা পি তরঙ্গ, দ্বিতীয় পর্যায়ের তরঙ্গ বা এস তরঙ্গ, আর পৃষ্ঠ তরঙ্গ বা এল তরঙ্গ। নেক্সট দেখো 47, ভূমিকম্পের কোন তরঙ্গ
সব ধরনের মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে, প্রাথমিক তরঙ্গ বা পি তরঙ্গ। নেক্সট, ভূমিকম্পের কোন তরঙ্গ কেবলমাত্র কঠিন মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হয়? উত্তর লিখবে দ্বিতীয় পর্যায়ের তরঙ্গ বা এস তরঙ্গ। নেক্সট, ভূমিকম্পের কোন তরঙ্গ এর জন্য সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়? উত্তর লিখবে লাভ তরঙ্গ ও রেলে তরঙ্গ, এই দুটি প্রকারের পৃষ্ঠ তরঙ্গের জন্য সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়। কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্প মাপা হয়? এই প্রশ্নের উত্তরটা ভালো করে দেখো। সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে ভূমিকম্প মাপা হয়। সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে তুলে আনা তথ্য তুলনা করে ভূমিকম্পের কেন্দ্র, উপকেন্দ্রের অবস্থান, স্থায়িত্ব, তীব্রতা সবই নির্ভুলভাবে বলে দেওয়া সম্ভব। তো এটা ভালো করে দেখলে কি বলেছে, ভূমিকম্প মাপা হয় কোনটার সাহায্যে। এবার দেখো এর পরের প্রশ্ন, কিসের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়? দুটো প্রশ্নের উত্তর কিন্তু অনেক সময় গুলিয়ে যায়, তার জন্য ভালো করে এটা দেখে নেবে। রিক্টার স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়। পরের প্রশ্ন, কিসের সাহায্যে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মাপা হয়? উত্তর কি লিখবে রিক্টার স্কেলের সাহায্যে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মাপা হয়। রিক্টার স্কেলের সর্বনিম্ন ও সর্বোচ্চ মাত্রা কত? উত্তর লিখবে সর্বনিম্ন মাত্রা 0, সর্বোচ্চ মাত্রা হচ্ছে 10। নেক্সট, ভূমিকম্প প্রবণ অঞ্চল কাকে বলে? তো দেখো এর উত্তরটা তোমরা দেখে নাও, এখানে ডিসপ্লে হচ্ছে, ঠিক আছে। এটা আল্প না আব হবে, ঠিক আছে, আব। পরের প্রশ্ন 55, পৃথিবীর সমস্ত নবীন ভঙ্গিন পার্বত্যাঞ্চলে ভূমিকম্প প্রবণ কেন? দেখো এর উত্তরটা দেখে নাও, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তার জন্য তার উত্তরটা ভালো করে সুন্দর করে খাতায় টুকে রাখবে। নেক্সট, প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয় বা আগ্নেয় মেখলা অত্যন্ত অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে এই প্রশ্নের উত্তর দেখে নেবে, ঠিক আছে। দুটো স্কুলের মধ্যে একটা স্কুলে অবশ্যই এই প্রশ্ন দেবে, ঠিক আছে। প্রাকৃতিক বিপর্যয় ও মানুষের জীবন, এখান থেকে তোমাদের যে শর্ট লিস্টেড প্রশ্নগুলো সেগুলো দেখে নাও। ভারতের দাক্ষিণাত্য মালভূমিতে কোন ধরনের মৃত্তিকা দেখা যায়? উত্তর কি লিখবে দেখো উর্বর কৃষ্ণ মৃত্তিকা বা ব্ল্যাক সয়েল দেখা যায়। ভূমিকম্পের কুপ্রভাব লেখো, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখো এখানে পয়েন্ট করে লেখা আছে। নেক্সট পয়েন্ট দেখো, নেক্সট পয়েন্ট কি আছে, বড় বড় ধস ফাটল তৈরি হওয়ায় পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা নষ্ট হয়ে যায়, ঠিক আছে। আমি একটু ভিডিওটা এগিয়ে দিলাম, এটা সম্পূর্ণ এর উত্তরে হবে, বোঝা গেছে। দেখো পরের যে প্রশ্ন, ভূমিকম্পের সময় প্রয়োজনীয় পদক্ষেপগুলি কি? এর উত্তরটা কি লিখবে দেখো, এটা ভূমিকম্পের সময় হবে, সময় ভুলে গেছে লেখা, ঠিক করে নিও, ঠিক আছে। এখানে লিফট হবে। নেক্সট, সিসমোগ্রাফের বিবরণ দাও, এর কাজ পর্যালোচনা করো। দেখো সিসমোগ্রাফের যে বিবরণ সেটা তোমরা দেখে নাও, এর সঙ্গে তোমরা একটা ছবি এঁকে দিতে পারো, সিসমোগ্রাফের ছবি, তোমরা বইয়ে এই সিসমোগ্রাফের ছবি পেয়ে যাবে। আচ্ছা, তোমাদের হয়তো অনেকে মনে হতে পারে এত টাইপিং মিস্টেক হচ্ছে কেন, অ্যাকচুয়ালি লিখতে গিয়ে অনেক সময় টাইপিং মিস্টেক হয়ে যায়, তার জন্য এত টাইপিং মিস্টেক হয়েছে, ওই জন্য আমি ক্ষমা প্রার্থী, তোমরা একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে। এটা আসলে তোমরা দেখতে পেয়েছো, তো এটাই কিন্তু তোমাদের অস্থির পৃথিবী, এখান থেকে যে সাজেশন প্রশ্ন উত্তর সেটা দেওয়া হলো। তোমাদের মোটামুটি এই থেকে প্রশ্ন উত্তর আসবে। এবার তোমাদের 30 নম্বর পরীক্ষা, আমি আগেই বললাম 3 মার্কসের প্রশ্ন এখান থেকে বেশি আসবে, 1, 2 বা এমসিকিউ বা 5 নম্বরের প্রশ্ন আসতে পারে, কিন্তু বেশি আসবে তোমাদের 3 নম্বরের প্রশ্ন, ঠিক আছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এরপরে তোমরা কোন সাবজেক্টের ভিডিও চাও বা কোন সাবজেক্টের সাজেশন চাও বা রাইমার্টিনের কোন সাবজেক্টের সাজেশন চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট লিখে জানাবে, সেখানে তোমাদের জেলা এবং স্কুলের নাম উল্লেখ করবে। তোমরা সকলে মন দিয়ে ভালো করে পড়াশোনা করো, তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।